নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, সেই বিষয়টা হয়তো 2-3 দিন পুরনো হতে পারে, কিন্তু সেটা অনেকটা আমাকে নাড়িয়ে দিয়েছে, এটা ভাবিয়ে তুলেছে যে এই যে তৃণমূলের যে দলের যারা এমএলএ এমপিরা, যারা নায়ক নায়িকাদের যারা এই সিনেমা জগৎ থেকে তুলে থাকেন, ওনারা ওনাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করার জন্য যেমন এই মিমি চক্রবর্তী বা এই দেব অধিকারী, নুসরাত জাহান, তো এই শতাব্দী, তো এদের কোনো লম্বা একটা ফিরিস্তি আছে, এবং এদের মধ্যে থেকে মোটামুটি ভাবে কারোরই কোনো যে রাজনীতির মধ্যে কোনো তাদের যে কন্ট্রিবিউশন বা রাজনীতি করার জন্য যে বোধ বা বোধ শক্তি বা এই ধরনের যে জিনিসগুলো বা তাদের অভিজ্ঞতা, মানে গ্রাউন্ড লেভেলে কাজ করার যে অভিজ্ঞতা, মানুষকে চেনার যে অভিজ্ঞতা, সেগুলো নেই বললেই চলে। বা ইনফ্যাক্ট এটা উল্টো অ্যাকচুয়ালি, তার কারণ এরা যারা সেলিব্রিটিরা হয় তাদের পা মাটিতে পড়ে না, সেলিব্রিটিদের পা মাটিতে পড়ে না। সুতরাং সাধারণ মানুষরা তাদেরকে শুধু টিভির পর্দাতেই দেখেন। এবং আমি দেখেছি অনেকে আছে যে দেবদা 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 করতে পাগল, দেবদা এই বলেছে, দেবদা সেই বলেছে, দেবদা দেবদা দিন রাত্রি দেবদা দেবদা করছে। দেবদা দেবদা করতে করতে হঠাৎ করে দেখবেন একবার মা এসে বলে যাবে যে একখানা পাউরুটির বা ডিমের প্যাকেট, পাউরুটি নিয়ে বা দুধের প্যাকেট নিয়ে সঙ্গে সঙ্গে দেবদা কিছুক্ষণের জন্য পজ, আবার দেবদা কিছুক্ষণের জন্য আবার শুরু হয়ে যাবে। আমি দেবের ফ্যান, হ্যাঁ, এই ধরনের বলার লোক প্রচুর আছে, কিন্তু সেই দেব যার সম্বন্ধে একটা খুব খারাপ কথা উঠে এসেছে, ঘাটালের যিনি প্রাক্তন ডিস্ট্রিক্টের চেয়ারম্যান ছিলেন, তৃণমূলের নেতা, তার মুখে, শঙ্কর দলুই তার মুখে দেবের এগেনস্টে একটা গুরুতর অভিযোগ উঠে এসছে। সেটা হচ্ছে এই যে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোনে জানিয়েছিলেন যে দেব নিজের এমপি ল্যাডের টাকা থেকে 30% কাট মানি বা 30% কমিশন চাইছেন একটা স্পেসিফিক কাজের জন্য। 30% কাট মানি দেব চাইছে। হতে পারে ওই সিনেমাটার, মানে ওই টাকাটা সিনেমায় খাটাতেও হতে পারে, কিন্তু উনি যেটা আরো বলছেন সেটা হচ্ছে এই যে এই খবরটা শোনা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী দেবের এগেনস্টে কোনো অ্যাকশন নেননি। আমরা এটাও জানি যে বিগত কিছুদিন আগেও দেবের কাছ থেকে একটা আমরা খবর পাচ্ছিলাম ঘাটাল থেকে, যে উনি 3টে আলাদা আলাদা জায়গার যেখানে উনি দায়িত্বে ছিলেন সেসব জায়গা থেকে উনি ইস্তফা দিয়েছেন। তার মধ্যে একটা শিক্ষা দপ্তর ছিল, একটা হেলথ দপ্তর ছিল, আর একটা উন্নয়নের জায়গা ছিল। ওই 3টে ঘাটাল ডিস্ট্রিক্টের 3টে এরিয়ার জায়গা থেকে উনি ইস্তফা দিয়েছিলেন অ্যাজ প্রেসিডেন্ট, কোনোটা চেয়ারম্যান। সুতরাং তখন একটা আন্দাজ করা যাচ্ছিল যে উনি হয়তো তৃণমূল দলটা ছেড়ে দেবেন। কিন্তু তারপরে উনি লাইন দিয়ে দুখানা মিটিং করেন, ডুয়াল মিটিং, মানে প্রথমবার করেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সেনাপতি, আর তারপরে উনি করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই তারপরে দুটো মিটিং এর পরে উনি একটা স্টেটমেন্ট দেন যে আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। রাজনীতি কাকে ছাড়ে না, রাজনীতি কখন এতটা দরকারি হয়ে ওঠে, সেটা আমরা সকলেই বুঝতে পারি। তারপরে শঙ্কর দলুইয়ের এই অভিযোগ, এই দেবের বিরুদ্ধেই তিনি মুখ খুলেছিলেন শঙ্কর দলুই, তার খেসারত দিতে হলো কি? দেখো, একেবারেই তাই, রাজনৈতিক মহল তাই মনে করছে। তার কারণ দেব, আমরা দেখছিলাম যেটা, যে দেব আদৌ ঘাটাল থেকে আর প্রার্থী হবেন কিনা এই নিয়ে একটা কিন্তু বিতর্কের ঝড় বয়ে যাচ্ছিল, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সাথে বৈঠক করেন দেব, এবং সূত্র মারফত জানা যায় যে দেব তিনি কিন্তু ঘাটালে প্রার্থী হতে রাজি হয়েছেন। এবং পরবর্তীকালে এটাও জানা যায় দেব প্রকাশ্যে বলেন যে রাজনীতি আমাকে ছাড়লে, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। তারপরে আমরা দেখলাম যে শঙ্কর দলুই, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো, নতুন কিন্তু চেয়ারম্যান সেই জায়গায় নিয়ে আসা হলো। পরিষ্কারভাবে বলা চলে যে দেবের কার্যত বিরাট ভাজন করলো তৃণমূল, এটাই মনে করছে রাজনৈতিক মহল, এবং সেই মোতাবেক কিন্তু ঘটনার প্রবাহ চলছে। কে বেশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেই তুল্যমূল্য বিচারেই বোধহয় এই কোপ তার কাছে আসলো। তার ওপর তো তিনি তার যা বক্তব্য রেখেছিলেন, সেই ভাইরাল অডিও, কি বলেছিলেন তিনি সেই ভাইরাল অডিও ক্লিপে আরো একবার শোনাই আপনাদের। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে। শঙ্কর দলের যে অভিযোগটা আসছে বন্ধুরা, সেই অভিযোগটা একটা ভিত্তি আছে, তার কারণ একটা ব্রেকিং কল রেকর্ড পাওয়া গেছে। সত্য মিথ্যা অবশ্যই ভাবে যাচাই করে দেখার দরকার,
কিন্তু ওটাকে মিথ্যে বলে অন্ততপক্ষে দেব বলেনি। সুতরাং এই কলের মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে শঙ্কর দলই নিজের দুঃখের কথা বলছেন। উনি বলছেন যে আমি দিদিকে সব জানিয়েছিলাম যে দেব আমার কাছ থেকে 30% কমিশন বা কাটমানি চেয়েছে। দিদি বললেন ছাড় বাদ এই কাজটা করতে হবে না। সব ব্যাপারটা এটা ঘরোয়া ব্যাপার, এটা সরকার চলছে যার প্রত্যেকটা ডিসিশন আমাদের লাইফের উপর ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু সব ব্যাপারটা কিন্তু একটা ঘরোয়া ব্যাপার। আমি দিদিকে বললাম, দিদি বললো না থাক, এ ব্যাপারে কিছু বলতে হবে না। তারপর আলটিমেটলি যখন আমি এই জিনিসগুলো প্রকাশ্যে নিয়ে আসা শুরু করলাম, আমি বলতে ঘাটালের যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, মানে এখানকার নেতা, তৃণমূল নেতা শঙ্কর দলই, তিনি বলছেন যে দিদি সবটা জানতেন যে দেব 30% কাটমানি চেয়েছে। দিদি জানতেন। কিন্তু তারপরে আমরা দেখলাম যে দিদি এবং দাদা দুজন মিলে দেবকে যেন তেন প্রকারেণ কনভিন্স করানোর চেষ্টা করছে যে তুমি কিন্তু দলে এইবারে দাঁড়াও, আবার ঘাটাল থেকে লোকসভায় দাঁড়াও। এবং তিনি আলটিমেটলি রাজিও হয়েছেন। রাজি হওয়ার পেছনে অনেক কারণ আছে। এই 30% যদি কাটমানি ব্যাপার থাকে তাহলে আরো অনেক গুণ 30% আসতে পারে। এমপি ল্যাডের টাকা তো আবার 5 বছর ঢুকবে জিততে পারলে। অতএব প্রত্যেকবার 30-30 করে করলে আগামী দিনের সিনেমাগুলোতে যদি ঢালা যায় তাহলে কয়েকটা ফ্লপ সিনেমা যদি একটুখানি দাঁড় করানো যায়, কেন নিজের তো একটা প্রোডাকশন এও তো আছে, কোম্পানিও তো আছে। প্রশ্ন উঠছে, প্রশ্ন আবারও উঠবে, তার কারণ এই জায়গাগুলো গন্ডগোলের জায়গা। দেখুন, আমার পার্সোনালি কোনো বাংলা ছবির ওপরে খুব একটা ন্যাক নেই যে আমি একেবারে মানে দুঃখে ভেঙে পড়ছি, কিন্তু পয়েন্ট হচ্ছে যে একটা কালো টাকা যদি সিনেমায় ঢোকে, এই যে টাকাটা সাইফন আউট হয়ে যাচ্ছে, এমপিল্যাডের টাকাটা উন্নয়নের জন্য, কারোর ব্যক্তিগত সিনেমার জন্য নয়। আর এটা ঢুকছে কি ঢুকছে না সেটাও আমরা জানি না, কিন্তু এটা জানি এখন অবধি যে উনি 30% কাটমানি চেয়েছিলেন। সেই কাটমানিটা নিয়ে উনি কোথায় দিয়েছেন, ওই কমিশনের টাকাটাকে ওনার, একটা হচ্ছে ওনার কমিশন হয় না, ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেখান থেকে কমিশন পাওয়া যায় না, এটা বেআইনি কাজ। দ্বিতীয় কথা হচ্ছে যদি উনি ওই কাটমানি বা কমিশন নিয়ে থাকেন তাহলে ওয়্যার ইজ দি মানি, সেটাও আমরা জানি না। অতএব এই দুটো জিনিস না জানলে বোঝা যাচ্ছে না ওনার সততা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে সিনেমাগুলো প্রডিউস হচ্ছে দেব এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এর নামে, তার উপর প্রশ্ন উঠছে। যাই হোক, আমি এসব কথা বাদ দিলাম। এই সত্যি কথাটা যখন প্রকাশ্যে আনা হলো শঙ্কর দলইয়ের কাছে সামনে থেকে, মানে ওনার তরফ থেকে, ওনাকে মাথায় করে রাখবার জায়গায় যে একটা সৎ লোক খুঁজে খুঁজে পাওয়া গেছে তৃণমূলে, ওনাকে মাথায় করে রাখবার জায়গায় ওনাকে কাট করে দেওয়া হলো, ওনাকে সরিয়ে দেওয়া হলো। পদ ওনার চলে গেল, ওনার জায়গায় রাধাকান্ত মাইতি বলে একটি নতুন ব্যক্তি এলেন। শঙ্কর দলই সততা বা সত্যি কথার বলার খেসারতটা দিলেন নিজের পদটা হারিয়ে। আর দেব 30% কমিশন খেয়েও দিদি জানে যে উনি কাটমানি চেয়েছেন, তবু ওকে প্রশ্রয় দিচ্ছেন, তার কারণ দেবকে তার প্রয়োজন আগামী ইলেকশনে, এবং ওরা অনেক কোটি কোটি টাকা কলকাতায় পাঠাতে পারবে। মানে সততার কোনো দাম নেই, অনেস্টির কোনো দাম নেই। আমাকে তুমি কত মাল এনে দিতে পারবে, কত ভোট এনে দিতে পারবে, সেটাই ভ্যালু আছে। তো যারা যারা আজকের তারিখে এই দেবদা বলতে পাগল হয়ে যাচ্ছে, আমার মানে খুব মায়া হয় তাদের দিকে থেকে। দেবদা, পেটে খাবার নেই, চাকরি নেই, দেবদা। তো এইভাবে যারা চলছে, এইভাবে যারা চালিয়ে যেতে চায়, আর যখন আস্তে আস্তে জিনিসটা বোঝা যাচ্ছে যে ওইখান থেকে একটা টপ লেভেল থেকে 30% করে কেটে যাচ্ছে, কার কাটছে এগুলো প্রশ্নই করব না, দেবদা। তারপর আরেকটা এর মধ্যে কথা হচ্ছে যে যখন এই ধরনের প্রশ্ন দেব অধিকারীকে করা হলো, উনি কি বললেন, খুব মজার কথা বললেন, মনে একবার শুনে নিন উনি কি বললেন। শঙ্করদলীটা কি, এটা আমার মনে হয় বাংলার মানুষকে জানা উচিত। শঙ্করদলী হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছিলাম 2014। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষকে আমাকে নিয়ে খারাপ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে কেউ যদি একটু যদি সাহায্য করে থাকে তাকে আমি সাহায্য করছি। শঙ্করদলী আমার মনে হয় উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করতে পারি, মানে দেবকে নিয়ে শঙ্করদলী বলছে তা নয়। আমার মনে হয় কি দাদা দিদি সবাই না কাউকে না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতেই থাকি, কেউ যদি সেটা মত ব্যবহার করে তার দোষ আমার মনে হয় না শুধু শঙ্করদলীকে দেওয়া উচিত। বন্ধুরা, আপনারা শুনলেন, প্রশ্নটাকে কমপ্লিটলি এড়িয়ে গেল। প্রশ্নটা কি ছিল যে আপনি কি 30% কাটমানি চেয়েছেন কি চাননি? উনি উত্তর কি দিলেন? উনি উত্তর দিলেন উনি জানতেন না কলটা রেকর্ড হচ্ছে।
অনেকেই কল করে থাকে, অনেকেই ভাই জানলে আর না জানলে সঙ্গে তোমার 30% টাকা চাওয়ার ব্যাপারটা সঙ্গে কোন সম্পর্কটা আছে? বি স্পেসিফিক। তুমি কি 30% কমিশন বা কাটমানি চেয়েছিলে এমপিল্যাট থেকে? ইয়েস অর নো? উনি ফোনটা করার সময় জানতে পারেননি রেকর্ড হচ্ছে, এগুলো জেনে কি হবে? এগুলো কি ইম্পর্টেন্স আছে? সুতরাং ওনার হাত ধরে আপনি ঘাটাল জায়গাটা জেনেছেন, আমরা জানি উনি ওনার হাত ধরে আপনি ঘাটাল জেনেছেন, এবং মোটামুটি ভাবে এই তারকারা যারা ঢুকেছে তারা অনেকেরই হাত ধরে অনেক কিছু জানছেন, কারণ তারা কোনোদিনই সক্রিয় রাজনীতির মধ্যে ছিলেন না। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা ইফেক্ট হচ্ছে এই যে আর আগামী দিনে কি ওই সত্যি কথা কোনো বলতে সামনে আসবে না, সাহস পাবে না। এইটা হচ্ছে একটা এক্সাম্পল তৃণমূল দল সেট করলো এবং নিজেদের পরিচয় আবার দিল। পুনঃ আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভাবে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, জয় হিন্দ।